এর আগে যেটা ক্লাস হয়েছিল সেটাতে হয়েছিল পিএইচ স্কেল অবধি। এবার দেখব যে বিভিন্ন একটা ছক দেওয়া আছে, বিভিন্ন অ্যাসিড ক্ষারের নাম দেওয়া আছে, সেই সমস্ত অ্যাসিড ক্ষার থেকে আমরা তার পিএইচ এর মান নির্ণয় করব, বা পিএইচ তার অ্যাসিড ক্ষার থেকে বুঝতে পারবো যে তার কার পিএইচ কেমন হবে, 7-এর বেশি হবে না 7-এর কম হবে, না 7-এর সমান হবে। আর 7-এর কম হলে কি হবে, 7-এর বেশি হলে কি হবে, আর 7-এর সমান হলে কি হবে। তাহলে প্রথম ছকটা পেজ নাম্বার হবে 114। হ্যাঁ, পেজ নাম্বার 114। এখানে প্রথম ছকে বলেছে যে ভিনিগারের জলীয় দ্রবণ। তাহলে ভিনিগারের জলীয় দ্রবণ, তাহলে ভিনিগারের জলীয় দ্রবণ বলতে আমরা কি জানি? তাহলে ভিনিগার মানে তো আমরা জানি যে সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, CH3COO। তাহলে অ্যাসিটিক অ্যাসিড, যদি অ্যাসিটিক অ্যাসিড হয় তাহলে এর কি হবে, 7-এর কম হবে। আর 7-এর কম হলে কি হবে, অম্লধর্মী। তারপরে হচ্ছে সাবানের দ্রবণ, সাবান, যাই হোক সাবানের দ্রবণ সেটা হবে কি হবে, ক্ষারীয় হবে। তাহলে ক্ষারীয় মানে 7-এর বেশি, তাহলে এটা ক্ষার ধর্মী। তাহলে এই সমস্ত যে এই ছকটা যেটা আছে সেই ছকটা তোমরা পূর্ণ করবে। ছকের পরবর্তীতে যেটা আছে, যেটা আমি আগেও বলেছি যে সারের জমিতে চুন দেওয়া হয় কেন, তারপরে মাছ চাষ করার জন্য পুকুরে চুন দেওয়া হয় কেন, তাহলে এই সমস্ত জিনিসগুলো যেগুলো আছে পরবর্তীতে একই কোশ্চেন বারবার আছে, সেগুলো করে নেবে। এবার হচ্ছে যে মানব দেহের অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা। তাহলে আমাদের শরীরে কি আছে, অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করতে আমরা বিভিন্ন ধরনের জিনিস খেয়ে থাকি। তাহলে যে সমস্ত খাবারগুলো খায়, ধরে নাও যে যদি আমরা লেবুর রসই খাই, তাহলে লেবুর রস কি টক? তাহলে লেবুর রস যেহেতু টক, তার জন্য সেটা কি হবে, অম্লধর্মী হবে। তাহলে এখানে কয়েকটা ফলের নাম বা খাবারের নাম দেওয়া আছে, সেই সমস্ত খাবার বা ফলের নাম থেকে আমাদের বুঝতে হবে যে কোনটা অ্যাসিড ধর্মী আর না কোনটা ক্ষার ধর্মী। এবার দেখবো যে এই সমস্ত জিনিসগুলোকে আমরা যে দেখবো অ্যাসিড ধর্মী আছে না ক্ষার ধর্মী আছে, সেটা কিসের মাধ্যমে দেখবো? প্রথমত হচ্ছে যে যদি ফল থাকে, তাহলে ফল থাকলে কি হবে, আমরা খেয়ে দেখতে পারবো। কিন্তু ফলের জায়গাতে, ফল বলতে যেগুলো হচ্ছে জৈব অ্যাসিড, তাহলে ফলের মধ্যে কি আছে, ফল যদি টক হয় তাহলে তার মধ্যে কি আছে, জৈব অ্যাসিড আছে। কিন্তু যে সমস্ত অজৈব অ্যাসিড আছে, যে সমস্ত অজৈব অ্যাসিড আছে তার ক্ষেত্রে আমরা কি করে বুঝবো যে সেটা অ্যাসিড না ক্ষারীয়? আমরা তো মুখে নিতে পারবো না, কারণ যদি মুখে নিই তাহলে মুখের বেশি পরিমাণে ক্ষতি হয়ে যেতে পারে। যদি তীব্র অ্যাসিড হয়, মৃদু অ্যাসিড হলে তেমন ক্ষতি হবে না। তাহলে এই সমস্ত অজৈব অ্যাসিড গুলোকে পরীক্ষা করার জন্য আমাদের কি নিতে হবে, লিটমাস পেপার নিতে হবে, লিটমাস কাগজ। তাহলে জৈব অ্যাসিডের ক্ষেত্রে আমরা কি দেখলাম, জৈব অ্যাসিডের ক্ষেত্রে আমরা যদি স্বাদ গ্রহণ করি তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা অ্যাসিড ধর্মী না কোনটা ক্ষার ধর্মী, না হলে কোনটা প্রসম। যেমন যেটা স্বাদহীন হবে, প্রায় নাশপাতি বলা হয় স্বাদহীন। তাহলে ওই রকম ভাবে অজৈব অ্যাসিডের ক্ষেত্রে কি হবে, তাহলে অজৈব অ্যাসিডের ক্ষেত্রে আমরা নিব লিটমাস পেপার। তাহলে লিটমাস পেপার নিয়ে কি করব, যদি অ্যাসিড হয় তাহলে নীল লিটমাস। লিটমাসের সাধারণ রং হচ্ছে বেগুনি, লিটমাসের স্বাভাবিক রং হচ্ছে বেগুনি। তাহলে লিটমাসটা বেগুনি থাকবে। তাহলে বেগুনি লিটমাসকে যখন আমি ওই ফলের রস বা যে সমস্ত অজৈব অ্যাসিড থাকবে তার মধ্যে প্রবেশ যখন করাবো, তখন দেখতে পাবো যে ওই বেগুনি বর্ণটা লাল বর্ণ ধারণ করেছে। তাহলে কি দেখতে পেলাম, যে বেগুনি বর্ণ আছে সেটা লাল বর্ণ ধারণ করলো। এই লিটমাস পেপারটা আমি জৈব অ্যাসিডের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারবো, কারণ এটার ক্ষেত্রে যেহেতু জৈব অ্যাসিড বলতে আমরা শুধুমাত্র ফলকে ধরলাম, তাহলে ফল হচ্ছে তো আমরা খেতেও পারবো, তাহলে সেখান থেকে আমি এটা বুঝতে পারবো, সেটা সাধারণভাবে বললাম। কিন্তু যে কোনো অ্যাসিডকে যদি পরীক্ষা করা হয় তাহলে আমরা পরীক্ষা করব শুধুমাত্র লিটমাস পেপার দিয়ে বা যে কোনো নির্দেশক দিয়ে, যেগুলো আমাদের কাছে সুবিধাজনক। এবার হচ্ছে
যে ক্ষারের, তাহলে এটা কিসের ধর্ম হবে? অ্যাসিডের ধর্ম বলতে পারবো, যে একটা হচ্ছে অ্যাসিড টক হবে, দ্বিতীয়ত হচ্ছে যে অ্যাসিড নীল বেগুনি লিটমাস বা নীল লিটমাসকে লাল করবে। দ্বিতীয়ত একই রকম ভাবে যদি আমরা ক্ষারের ক্ষেত্রে দেখি, তাহলে ক্ষারের মতো কয়েকটা জিনিস নেবো, যেমন চুন জল, চুন জল আছে, তারপরে কি হবে? সাবানের জল, সাবানের দ্রবণ। তাহলে এই সমস্ত দ্রবণগুলো নিয়ে যদি আমরা স্বাদ তো নিতে পারবো না, কারণ ক্ষার যদি তীব্র ক্ষার হয় তাহলে আবার কি হবে? আবার একই রকম সমস্যা হবে। তাহলে সেখানে আমাদেরকে নিতে হবে লিটমাস পেপার। এই যে যখন লিটমাস পেপার নিব তখন কি হবে? লিটমাস পেপারটা এখানে বেগুনি বর্ণটা নীল বর্ণ ধারণ করবে ক্ষারের ক্ষেত্রে, আর এটা অম্ল ধর্মের ক্ষেত্রে, মানে অ্যাসিডের ক্ষেত্রে বেগুনিটা লাল আর ক্ষারের ক্ষেত্রে বেগুনিটা নীল বর্ণ ধারণ করবে। এখানে ওই ফলের রসগুলো নিয়ে যেখানে যে সমস্ত ফলের বা যে সমস্ত খাবারের কথা এখানে বলা আছে, সেই সমস্ত খাবারগুলোকে নেবে, পরপর সিরিয়াল ওয়াইজ লিখবে, যেভাবে ছকে দেওয়া আছে 115 পাতায়, সেইভাবে তোমরা একটা খাতায় লিখবে, ছক তৈরি করবে, আর সেই সমস্ত খাবারগুলোকে পরপর লিখবে। লেখার পর সেটা লিটমাস পেপারকে কি করলো? নীল থেকে লাল করলো, লাল থেকে নীল করলো, বা তার কোনো রঙের পরিবর্তন হলো না, সেই সমস্ত জিনিসগুলো লিখবে। যদি রঙের পরিবর্তন হয়, যেমন বেগুনি থেকে লাল হলো, তাহলে লাল তার পাশে লিখে দেবে, তাহলে কি এটা? অ্যাসিড ধর্মী। যদি নীল হয় তাহলে সেটা লিখে দেবে ক্ষার ধর্মী। যদি কোনো কিছুর পরিবর্তন না হয় তাহলে সেটা কি থাকবে? সেটা হয়ে যাবে প্রশম ধর্মী। এবার হবে যে সমস্ত ক্ষারের পরীক্ষাগুলো আমরা করব, ক্ষার সাধারণত পিচ্ছিল হয়, তাহলে এখানে যে সমস্ত জিনিস আলোচনা করা হলো সেগুলো কিন্তু ধর্ম হচ্ছে, যে অ্যাসিডের ধর্ম আলোচনা করা হলো এবং ক্ষারের ধর্ম আলোচনা করা হলো। এবার হচ্ছে যখন ক্ষারের পরীক্ষা করব আমরা, তখন কি হয়? যে অ্যাসিড ও ক্ষার যখন আমরা মুখে দিই তখন ঘটনা ঘটে যেতে পারে। যেমন যদি মৃদু ক্ষার হয় বা মৃদু অ্যাসিড হয় তাহলে তেমন কিছু হবে না, কিন্তু সেখানে যদি তীব্র ক্ষার বা তীব্র অ্যাসিড হয় তাহলে আমাদের তৎক্ষণাৎ হসপিটাল নিয়ে যাওয়া উচিত। কেউ যদি ভুল করে অ্যাসিড বা ক্ষার খেয়ে ফেলে তাহলে আমাদের উচিত হবে যে তাকে যেন হসপিটাল নিয়ে যায়। আর ক্ষারের পরীক্ষা করার জন্য সব সময় চোখ ঢেকে পরীক্ষা করা উচিত। কারণ হচ্ছে যে ক্ষার তীব্রভাবে চোখের ক্ষতি করে, এবার হচ্ছে যে যদি কোনো মৃদু ক্ষার থাকে, যদি কোনো মৃদু ক্ষার হয় তাহলে ও কি করবে? মৃদু ক্ষার খুব বেশি পরিমাণে ক্ষতি করবে না। ধরো না যে মৃদু ক্ষার বা চুন চোখে যদি পড়ে যায়, তাহলে চোখে পড়ে গেলে কি হবে? আমরা চোখটাকে রগড়াবো না। রগড়ানো বলতে যে কি করে বোঝাবো? রগড়ানোই বলা হয় মনে হয়, বইয়ে রগড়ানোই লেখা আছে, সেই রগড়ানো বুঝে যাবে হয়তো, রগড়ানো বা কচলানো যাই বলো, তাহলে সেরকম করবো না। কারণ হচ্ছে যে যদি আমরা রগড়াই তাহলে কি হবে? ওই জায়গায় ক্ষারটা কি হবে? সারা চোখের মধ্যে ছড়িয়ে যাবে, পুরো চোখের মধ্যে, তাহলে সেক্ষেত্রে ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা বেশি। তার বদলে আমরা কি করবো? ঠান্ডা জল দিয়ে প্রথমে ধুয়ে নিব, তারপরে কোনো তুলো দিয়ে আস্তে আস্তে সেই জায়গাটা চেপে ধরবো, চেপে ধরে সেখান থেকে তাকে হসপিটাল নিয়ে যেতে হবে যদি না জ্বালা কমে, আর যদি কমে যায় তাহলে তো ভালোই ভালো। তাহলে এই সমস্ত জিনিসগুলো লক্ষ্য করতে হবে যে যখন আমরা অ্যাসিড ও ক্ষারের পরীক্ষাগুলো করবো। তাহলে প্রথমটা হচ্ছে যে স্বাদ গ্রহণ করবো না, তার পরিবর্তে কি করবো? লিটমাস পেপার ব্যবহার করবো। চোখে বা মুখে পড়ে গেলে সেটা কি করব? আমরা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর সেখানে নরম তুলো বা নরম কাপড় দিয়ে জড়িয়ে দিয়ে সেটাকে আমরা হসপিটাল নিয়ে যাব। নাহলে যদি আরাম হয়ে যায় তাহলে তো খুবই ভালো। 3 নম্বর হচ্ছে যে কেউ যদি অ্যাসিড বা ক্ষার খেয়ে নেয় তাহলে কি হবে? তাকে তৎক্ষণাৎ হসপিটাল নিয়ে যাওয়া উচিত। আর পঞ্চম যেটা বললাম যে সেটা হচ্ছে যে যখন ক্ষারের পরীক্ষা করা হবে, অ্যাসিড না, যখন ক্ষারের পরীক্ষা করা হবে তখন
চোখটা যেন ঢেকে নেওয়া হয়, কারণ ক্ষারটা যদি চোখের মধ্যে পড়ে তাহলে চোখের তীব্রভাবে ক্ষতি করতে পারে। এরপরে 117 পাতায় আবার বিভিন্ন ছক আছে, 16 পাতাতেও ছক আছে, সেই সমস্ত ছকগুলো পূর্ণ করবে। পূর্ণ করার পর সেখানে আবার অ্যাসিডের ধর্ম, জৈব অ্যাসিড, অজৈব অ্যাসিড, কোন অ্যাসিডের স্বাদ কেমন, অ্যাসিডের ধর্মগুলো কেমন, অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো কেমন, সেই সমস্ত অ্যাসিডের ধর্ম বৈশিষ্ট্যগুলো করে নেবে। এরপরে হচ্ছে যে মানব দেহের মধ্যে যে সমস্ত জিনিসগুলো থাকে, যেমন লালা রস, পাকস্থলীর রস, পাকস্থলীর রস, তাহলে এর পিএইচ কেমন, এর পিএইচ কেমন, তাহলে এর পিএইচ গুলো ছক দেওয়া আছে, সেই সমস্ত ছক থেকে দেখে নেবে। মনে হয় এর লালা রসে 6.02 থেকে 7.05 আছে, 0.8 থেকে 1.09 এরকমই কিছু আছে। তাহলে এই সমস্ত এর পিএইচ, এর মাত্রা বা পিএইচ স্কেলের মান, তাহলে এই মানটা দেওয়ার পর এখানে লিখতে হবে তোমাকে পাশে যে কোনটা কেমন প্রকৃতির। যদি 7-এর কম হয় তাহলে সেটা অ্যাসিডিক, 7-এর যদি বেশি হয় তাহলে সেটা ক্ষারীয়। তাহলে এখানে দেখো যে এটা কি আছে 6.02 থেকে 7.05, তাহলে এটা হচ্ছে একটু আম্লিক ধরনের, কারণ এখানে 0.5 7-এর থেকে বেশি আছে, কিন্তু বাকিটাই 7-এর থেকে কম আছে। এটা তো পুরোপুরি 7-এর থেকে অনেক কম আছে, তাহলে পাকিস্তানের রসটা হচ্ছে তীব্র অ্যাসিডিক। হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl যেটা আছে এখানে, এই অ্যাসিডটা তীব্র অ্যাসিডিক আছে আমাদের পাকস্থলীতে। এরপরে যে সমস্ত নামগুলো দেওয়া আছে তোমরা সেই হিসাবে তোমরা মুখস্থ করে নেবে। এরপরে আছে যে অ্যাসিড ও ক্ষারের মাত্রা যদি স্বাভাবিক না থাকে আমাদের দেহের মধ্যে তাহলে কি কি হতে পারে। তাহলে অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে আমরা দেখে নেব যে অ্যাসিডের ক্ষারের মাত্রা যদি ঠিকঠাক না থাকে তো কখন ঠিকঠাক থাকবে না, আর ঠিকঠাক না থাকলে এমন কি ঘটবে। তাহলে প্রথমত হচ্ছে পেজ নাম্বার 118, যে অ্যাসিডের মাত্রা কখন বেশি হয় বা হ্রাস পায়। যদি নিঃশ্বাসের সময় আমরা কার্বন ডাই অক্সাইড কম ত্যাগ করি, প্রশ্বাস মানে হচ্ছে নেওয়া, অক্সিজেন নেওয়া, নিঃশ্বাস মানে ছাড়া, তাহলে ওই নিঃশ্বাসের সময় যদি আমরা কার্বন ডাই অক্সাইড কম পরিমাণে ত্যাগ করি তাহলে কি হবে, আমাদের দেহে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। তাহলে কার্বন ডাই অক্সাইড যদি বেড়ে যায় তাহলে জলের সাথে বিক্রিয়া করে কি করবে, কার্বনিক অ্যাসিড তৈরি করবে। এই কার্বনিক অ্যাসিডটা কিন্তু কি হবে, আমাদের ভিতরে থেকে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পাবে এবং ক্ষারের পরিমাণ হ্রাস পাবে। তারপরটা হচ্ছে দেহে ঘটে চলা স্বাভাবিক ক্রিয়াকলাপ, যেমন যার মধ্যে পড়ে বেশি ক্লান্ত হয়ে গেলে, ধূমপান করলে, শারীরিক কোনো অসুবিধা হলে, তারপরে কোনো কাজ করলে, ব্যথা পেয়ে গেলে, তাহলে এই সমস্ত কারণের জন্য কিন্তু আমাদের শরীরের অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য নষ্ট হয়। যেমন যদি বলা হয় যে আমাদের যদি ব্যথা পাই কোথাও, দাঁতে ব্যথা, হাতে ব্যথা, যাই হোক যে কোনো ব্যথা যদি হয় তাহলে আমরা কি খাই, পেন কিলার খেয়ে নিই সহজে। তাহলে ওই যে বেদনা নাশক খেয়ে নিই আমরা, তাহলে এই বেদনা নাশক কি করে, বেদনা নাশক দেহের অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য নষ্ট করে দেয়। আর এই অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য যখন নষ্ট করে তখন আমাদের দেহের স্বাভাবিক অবস্থায় থাকে না, তার জন্য বেশি বেদনা নাশক ওষুধ খেতে। 2 নম্বর হচ্ছে যে আমাদের যদি অন্ত্রে বলতে ক্ষুদ্রান্ত্র বৃহদন্ত্রে যদি কোনো গন্ডগোল হয় তাহলে সেই ক্ষেত্রেও আমাদের দেহের অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য নষ্ট হয়। যেমন কারো ডায়রিয়া হয়, পাতলা পায়খানা আমাশয় হয়, তাহলে এই সমস্ত যদি
রোগ হয়ে যায় তাহলে কি হবে, অন্ত্রে ক্ষারের পরিমাণ বেড়ে যায়, ক্ষুদ্রান্ত্রে। তাহলে সেখানে যদি ক্ষারের পরিমাণ বেড়ে যায় তাহলে ক্ষার পিচ্ছিল, তাহলে সেই ক্ষেত্রে পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা বেশি, ডায়রিয়া হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে অন্ত্রে যদি ক্ষারের পরিমাণ বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে ডায়রিয়া হবে, আমাশয় হবে, তাহলে বিভিন্ন রকমের রোগ সৃষ্টি হবে। আর এই সমস্ত রোগ সৃষ্টির কারণেও কিন্তু অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য নষ্ট হয়ে যায়, বা এই সমস্ত অ্যাসিড ও ক্ষারের ভারসাম্যের ফলে কিন্তু এই সমস্ত রোগের সৃষ্টি হয়, এরকমও বলা যেতে পারে। তারপরে বিভিন্ন রোগ জীবাণু, যখন আমরা কোনো খাবার খাই তাহলে খাবারের উপরে মাছি এসে বসে যায়, মশা বসে, মশা আমাদের রক্তরস শোষণ করে, যাই হোক, তাহলে ওই সমস্ত মশার কামড়ে তাহলে যে সমস্ত ঘটনাগুলো, অন্ত্রের জীবাণু যদি চলে আসে, অন্ত্রের জীবাণু বলতে কৃমি, তাহলে এই সমস্ত কারণের জন্য কিন্তু আমাদের শরীরে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় বা ক্ষারের পরিমাণ হ্রাস পায়। তাছাড়া যখন আমরা খেলাধুলা করি বা কোনো কিছু কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ি, তাহলে যখন ক্লান্ত হয়ে পড়বো তখন কি হবে, আমাদের শরীরে গ্লুকোজ যেমন মাংসপেশিতে কি জমা আছে, মাংসপেশিগুলোতে জমা আছে গ্লুকোজ, কিন্তু যদি খুব বেশি পরিমাণে কাজ করি তাহলে এই গ্লুকোজটা গ্লাইকোজেনে পরিণত হয়, আর গ্লাইকোজেনে যখনই পরিণত হবে তখন সেখানে তৈরি হয়ে যাবে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড কোথায় থাকে, দই থাকে, দই মিষ্টি, মিষ্টি মানে সেখানে গ্লুকোজ আছে, তাহলে ওই যে গ্লুকোজ যদি গ্লাইকোজেনে পরিণত হয় তাহলে সেখানে তৈরি হয়ে যাবে ল্যাকটিক অ্যাসিড, আর যেখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে সেখানে কিন্তু ব্যথা হওয়া শুরু হয়ে যাবে। আর সেই ব্যথার জন্য কিন্তু আমাদের শরীরে কি হলো, ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেল, মানে অ্যাসিডের পরিমাণ বেড়ে গেল, তাহলে ক্ষারের পরিমাণ কমে গেল। তাহলে যে সমস্ত কাজের জন্য আমাদের শরীরে অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য নষ্ট হবে। তাছাড়া যদি ধূমপান করি, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, যে কোনো ধূমপান যদি করা হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু অ্যাসিড ও ক্ষারের পরিমাণ বেড়ে যায়। তাহলে এই অ্যাসিড ও ক্ষারের পরিমাণ যখনই বেড়ে যাবে তখনই আমাদের শরীরে বিভিন্ন রকমের ক্ষতি সাধন হবে। তাহলে যে সমস্ত কারণের জন্য অ্যাসিডের বা ক্ষারের ভারসাম্য নষ্ট হয় সেই সমস্ত কারণগুলো দেওয়া আছে, পড়বে ভালো করে। এরপরে হবে যে কোন কোন খাবারের ক্ষেত্রে অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য বিঘ্নিত হতে পারে। আমরা যে সমস্ত খাবারগুলো খাই তার মধ্যে দুটো ভাগ থাকে, একটা হচ্ছে আমিষ আর একটা হচ্ছে নিরামিষ। আমিষের মধ্যে 20% কিন্তু অ্যাসিড থাকে, এটা হচ্ছে 80% যাতে কি থাকে, ক্ষার থাকে, শাকসবজি। এবার হচ্ছে যে আমাদের শরীরে অ্যাসিডের মাত্রা আগে থেকেই বেশি, যেমন কার্বন ডাই অক্সাইড যখন নিই তখন অ্যাসিড তৈরি হয়, নানা কারণেও কিন্তু অ্যাসিড তৈরি হয়ে যেতে পারে, যেমন আমাদের পাকস্থলীতে অ্যাসিড আছে, তীব্র অ্যাসিড, লালা রসেও অ্যাসিড। তাহলে অ্যাসিডের পরিমাণ যেহেতু আমাদের শরীরে আগে থেকেই বেশি, তার জন্য কেউ যদি এই আমিষ ধরনের খাদ্য খায় তাহলে তার শরীরে ক্ষারের পরিমাণ কমবে, তাহলে তাকে যে সমস্ত রোগ হওয়ার সম্ভাবনা, তার মধ্যে একটা উদাহরণ হচ্ছে কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য হতে পারে, কারণ তার শরীরে ক্ষারের পরিমাণ কম হবে। আমিষ জাতীয় খাদ্য বলতে মাছ, মাংস, ডিম, তাহলে এই সমস্ত খাদ্যগুলো আমাদের 20% অম্ল প্রদান করে, আর এই সমস্ত অ্যাসিড 20%ই খাওয়া উচিত, বেশি খাওয়া উচিত নয়, কারণ হচ্ছে যে বেশি খেলে অ্যাসিডের পরিমাণ বাড়বে, যেটা বললাম। আর নিরামিষ বা শাকসবজি আমাদের বেশি করে খাওয়া উচিত, কারণ এরা 80% ক্ষার বহন করে, যার ফলে কি হয়, আমাদের অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য নষ্ট হবে। তাহলে এই নিরামিষের মধ্যে কোন কোন খাবার পড়লো, আমিষের মধ্যে কোন কোন খাবার পড়বে, সেই সমস্ত খাবারেরও একটা লিস্ট তৈরি করবে। আর অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য রক্ষাতে প্রশ্ন আসবে এরকম যে অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য রক্ষাতে নিরামিষ ও আমিষ জাতীয় খাদ্যের ভূমিকা উল্লেখ করে। তাহলে আজকে যেটা হলো সেটা হচ্ছে যে প্রথমটা পিএইচ এর মান দেখলাম, দা পিএইচ, যে কার ক্ষেত্রে পিএইচ 7 কম, কার ক্ষেত্রে পিএইচ 7 বেশি। তারপরে যেটা আগে বলেছিলাম বিভিন্ন প্রকারের নদীতে বলছি পুকুরে, মাঠে, জমিতে চুন জল দেওয়া হয় কেন। তারপরে অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য রক্ষা, অ্যাসিড ও ক্ষারের পরীক্ষা নিরীক্ষা করার জন্য কি সমস্ত সতর্কতা বা কি হতে পারে। তারপরে বিভিন্ন প্রকারের ছক আছে, সেই সমস্ত ছকগুলো করবে, তোমাদের বইয়ে আছে। তাহলে পেজ নাম্বার
114 থেকে পেজ নাম্বার 119 যতটা ছক আছে সবটা মুখস্থ করবে। তার সাথে যে সমস্ত কোশ্চেন ডেসক্রিপশনে আসে, এর আগের দিনে আমি কোশ্চেনটা ডেসক্রিপশনে দিতেও ভুলে গেছিলাম, জানি না আজকাল কেন ভুলে যাচ্ছে অনেক কিছু। তাহলে সেই সমস্ত কোশ্চেন গুলো তোমরা আবার লিখে দেখাবে। তার মধ্যে কয়েকজন পাঠিয়েছিল আমাকে